স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে। এই মুহূর্তে খবরে আপনাদের সাথে আছি আমি নুজাত আফরিন, আর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও 176 জন বাংলাদেশি। বৃহস্পতিবার সকালে বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় দেশে ফিরে আসেন তারা। বুধবার IOM এর সহায়তায় লিবিয়া থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এ সময় ট্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারের বন্দি দশার দুঃসহ অভিজ্ঞতার বর্ণনা দেন তারা। দূতাবাস জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে স্থানীয় কর্তৃপক্ষ ও IOM এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ডিটেনশন সেন্টার থেকে বাংলাদেশিদের IOM এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। গত মাসেও দেশে ফেরেন 175 বাংলাদেশি। লিবিয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকায় আগুন লেগে 61 জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM জানিয়েছে, গত রোববার সুদান থেকে 74 জন শরণার্থী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করেছিল। মঙ্গলবার লিবিয়া উপকূলের কাছে পৌঁছালে নৌকাটিতে আগুন লেগে যায় এবং এটি ডুবে যায়। এই ঘটনায় মাত্র 13 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী অতিরিক্ত যাত্রী এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। স্বাধীনতার 54 বছর পরও দালালের বৃত্তে বন্দী জনশক্তি রপ্তানি। বিদেশে যাওয়ার স্বপ্নের বিপরীতে প্রতিনিয়ত দালালদের দৌরাত্মে সর্বশান্ত হচ্ছে মানুষ। কেউ ফিরছে লাশ হয়ে, কেউ বা ফিরছে খালি হাতে, ভাঙাচোরা শরীর নিয়ে। এক মফিজুদ্দিনের জীবনের গল্পই যেন জনশক্তি রপ্তানিতে দালালদের দৌরাত্মের প্রতিচ্ছবি। সেই গল্প থাকছে জনশক্তি রপ্তানি নিয়ে মাহমুদ হাসানের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে। ছবি তুলেছেন লিটন বাবু। রাজধানীর ভাটারার কাঁঠালদিয়া এলাকার মফিজউদ্দিন প্রবাস যুদ্ধে হেরে যাওয়া কিন্তু বেঁচে ফেরা এক মধ্যবয়সী মানুষ। দীর্ঘ 3 মাস 11 দিন খেয়ে না খেয়ে অমানবিক নির্যাতন সহ্য করেছেন মফিজ। দেশে ফেরার আগে জেলও খাটতে হয়েছে 9 দিন। এর আগে 2025 সালের শুরুতেই মাছের ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে নিয়ে যাওয়া হয় মফিজকে, কিন্তু সেখানে গিয়ে মেলেনি কাজ। যাওয়ার পর বুঝতে পারেন পড়েছেন দালালদের খপ্পরে। দালালের মাধ্যমে ওই জায়গায় গেছি, তার নাম ছিল সাদেক, যে বিষাগুলা দিছে। তো ওই আবার আমাদের আরেক জায়গায় বিক্রি করছে, ওর নাম হয়েছে জালাল। রিয়াদে তামুর ভিতরে নিয়ে রাখিয়েছি। তখন মানে চোখের পানি আর ধরে রাখতে পারিনি, খাবার দিত না। ওই আমার চোখের সামনে বৈশা খাইছে, কিন্তু আমার খাবার দেয়নি। সে সময়ে বাংলাদেশে জন্ম নেয় মফিজের প্রথম সন্তান, কন্যা শিশু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মেয়ের চেহারা দেখার সৌভাগ্য হয়নি তার। প্রবাসে বসেই বাবা শুনেছেন সন্তানের মৃত্যুর সংবাদ, আর শেষমেশ দেশে ফিরেছেন বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে। মেয়েটার কথা মনে হইলে খারাপ লাগে। একটাই কষ্ট যে আমার বাবুটারে আমি দেখতেও পারিনি, একবারের জন্য আমি দেখিনি। হয়েছে তো তাও দেখিনি, মারা গেছে তো তাও দেখিনি। তবুও মফিজকে সুস্থভাবে ফিরে পেয়েই সান্ত্বনা খুঁজছেন মমতাময়ী মা। আমি কইছি, বাবা আল্লাহর কাছে আমি যা চাইছি তাই পাইছি, তুমি যেন বাইসে আইছো, আমি এইটা আদার করি। মফিজের মতো হাজারো মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে দালালদের খপ্পরে পড়ে। জীবন বদলানোর স্বপ্নে বিদেশে গেলেও সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন খালি হাতে। জায়গা জমি বাড়ি ঘর সব বেচে না টাকা দেয় দালালের হাতে, দালাল লাস্টে এটা নিয়ে উদাও হয়ে যায়। আমার যে কাজে ওই কাজে আমাকে আপাতত ভিসা দিচ্ছে না, বলতেছে যে আমি তোমাদেরকে এইভাবে নিয়ে আমি ওইভাবে কাজ দিব। বলছিল ডাইরেক্ট কোম্পানি, যাই দেখি কোনো কোম্পানি কিছুই নাই ভাই আমার। খাত সংশ্লিষ্টরা বলছেন, অপার সম্ভাবনার জনশক্তি রপ্তানি খাত আজও অবহেলিত। দালাল মুক্ত জনশক্তি রপ্তানি খাত গড়ে তুলতে পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। মানুষ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই জন্য ফর্মাল ওয়েতে যতক্ষণ পর্যন্ত স্কোপগুলো গভর্নমেন্ট বাড়াতে না পারবে কিংবা আমরা বাড়াতে না পারবো, মানুষগুলো প্রতারিত হবে। অভিবাসনের ক্ষেত্রে যেই মন্ত্রণালয় রয়েছে তাদের সক্ষমতা সম্পূর্ণ না যে আমি একেবারে মাঠ পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে দালালকে নিয়ন্ত্রণের জায়গায় আনবো। সমন্বিত একটা ব্যবস্থা তৈরি করা। আরেকটা হচ্ছে যে যারা বিদেশে যান তাদের সচেতনতাটা বৃদ্ধি শুধু না, তাদেরকে কোন কোন আইনগুলো তাদের নিজেদেরকেও মেনে চলতে হবে
সেই জায়গাটা কিছুটা নিশ্চিত করা। আনস্কিল ওয়ার্কারকে আমাকে ট্রেনিং করে তাদেরকে পাঠাবে। ট্রেনিং হচ্ছে ম্যানুয়াল ট্রেনিং না, ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং, যাতে সে যেখানে যাচ্ছে সচেতন হয়ে সে যেন যায়, তাহলে তার ভালনারেবিলিটিটা কম হয়। জনশক্তি রপ্তানি যা হতে পারত সমৃদ্ধির মহাসড়ক, কিন্তু স্বাধীনতার এত বছরেও দালালদের দৌরাত্ম্যে তার রূপ নিয়েছে অমানিসার অন্ধকারে। এখন বড় প্রশ্ন, দালাল মুক্ত দক্ষ জনশক্তি রপ্তানির পথে বাধা দূর করতে আসলে কবে গুরুত্ব দেবে সরকার, যার মাধ্যমে আমূল বদলে যেতে পারে দেশের অর্থনীতি? মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রবাসী ভোটাররা পরবাসী থেকে কিভাবে ভোট দেবেন সে বিষয়ে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, প্রবাসীদের এনআইডি কার্ডে যে ঠিকানা আছে সে ঠিকানা নির্বাচন কমিশনকে দিতে হবে। পরবর্তীতে ওই ঠিকানায় খামে করে ব্যালট পেপার পোস্ট করা হবে। মোট 3টি খামের মাধ্যমে ডাক বিভাগ এটি তাদের কাছে পৌঁছাবে। একটি বড় খামের মধ্যে আরও 2টি খাম থাকবে। এই ব্যালটে প্রার্থীদের নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। এরপর টিক চিহ্ন দিয়ে তারা ভোট দেবেন। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যেও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের ইলিশ। প্রথম ধাপে ওপার বাংলা ইলিশ গেছে 50 টন, তবে দাম বেশ চড়া থাকায় প্রথম দিন বেচাকেনা তেমন বেশি না হলেও শিগগিরই বাজার জমে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। প্রথম ধাপে পশ্চিমবঙ্গের হাওড়ার ফিশ মার্কেটে এসেছে 50 টন ইলিশ। আগামী 5ই অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে আসবে 1200 টন বাংলাদেশের ইলিশ। তবে প্রথম দিন দাম অনেকটাই বেশি, যা মধ্যবিত্তের নাগালের বাইরে, ফলে বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, ইলিশ এবারে বাংলাদেশের জালেও বেশি ধরা পড়েনি, ফলে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে আসা সেসব ইলিশের দাম প্রথম দিন অনেকটাই বেশি। একসঙ্গে 2-3 দিনের স্টক করে তারপরে 50 মেট্রিক টন আসতে পেরেছে। মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও। দাম বেশি হওয়ায় অনেক মাছ ব্যবসায়ী কিনছেন অল্প পরিমাণে। সেই মানে যেখানে আমি 50 কিলো নিই, 60 কিলো নিই, 100 কিলো নিই, ওই পরিমাণে আমি 20 কিলো নিচ্ছি। অতিরিক্ত দামগুলো আমাদের পক্ষে সম্ভব না, নিয়ে বেচতে পারবো না। তবে উদ্যোক্তাদের অভিমত, প্রথম দিন তাই অনেকেই জানেন না, সকলে জানলে আগামীতে ভালোই হবে বেচাকেনা। বাংলাদেশের মাছের চাহিদা আছে, কিন্তু আজকে একটু বাজারটা একটু ডাউন আছে, পাইকার আসছে না। পাইকার এখন অনেকেই জানে না যে বাংলা ইলিশ ঢুকেছে। ধীরে ধীরে জানাশোনা হয়ে গেলে তখন পাইকার স্টার্ট করে দেবে। কলকাতা পাইকারি বাজারে 700 গ্রাম থেকে 1 কেজি সাইজের বাংলাদেশের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1600 থেকে 1900 রুপি, যা খুচরা বাজারে কেজি প্রতি বিক্রি হবে 2000 থেকে 2200 রুপি, যার কারণে প্রথম দিন কিছুটা হতাশ খুচরা বিক্রেতারা। তবে পূজার দিনগুলো যত কাছাকাছি আসবে, বাজার স্থিতিশীল হবে বলেই মনে করছেন সকলে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ফ্রান্সের রাজধানী প্যারিসে শেষ হলো 3 দিনের আন্তর্জাতিক বস্ত্র মেলা টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং। মেলায় বাংলাদেশ সহ 30টিরও বেশি দেশের প্রায় 1,500 প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশে অংশগ্রহণে রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে তারা। মামুন মাহিনের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ইউরোপ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। এমন আবহে প্যারিসে বসে বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল প্রদর্শনী টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং। সেখানে বাংলাদেশ সহ 30টির বেশি দেশের প্রায় 1,500 প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার শেষ দিনেও ছিল ক্রেতা দর্শনার্থীদের ভিড়। প্রদর্শনীতে নজর কাড়ে বাংলাদেশি পণ্য। টোটাল যে এক্সপোর্ট হয় এটার প্রায় 50% মানে ইউরোপিয়ান মার্কেটে হয়। সেই বিবেচনায় ইউরোপ আমাদের জন্য একটা বড় মার্কেট। এটা নিয়ারলি আপনি ধরতে পারেন যেটা $20 বিলিয়ন। লাস্ট অর্থ বছর আমাদের হয়েছে $20 বিলিয়ন। আমরা দেখি যে চাইনিজরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসতেছে, আমরা তারা কিভাবে বায়ারদের কাছে রিচ করে, আমাদের সেটারও শেখার ব্যাপার আছে। সো আমি সবকিছু মিলে বলবো যে আমাদের আরো বেশি পার্টিসিপেশন হওয়া উচিত এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আমাদেরকে আরো সুন্দর প্রিপারেশন নিয়ে জয়েন করা উচিত। বর্তমানে বিশ্বে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষে আছে চীন। তবে এ খাতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ছে। আগামীতে সরকার, দূতাবাস এবং ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই অবস্থান ধরে রাখা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি করেছে প্রায় 9.87 বিলিয়ন মার্কিন ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 19.77%। তবে প্রতিযোগিতামূলক এ বাজারে টিকে থাকতে হলে আরও কৌশলী হতে হবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজনৈতিক কারণে নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বলেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025 উদ্বোধন করেন তিনি। বৈচিত্র্যময় নানা পণ্য নিয়ে সার্কভুক্ত দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই মেলায়। দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক। 1.5 দশক পর এই সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক পণ্য প্রদর্শনের লক্ষ্য নিয়ে রাজধানীর বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025 মেলায় অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে পাকিস্তানের 77 প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। Always feeling very blessed. Alhamdulillah, inshallah, आगे भी बहुत अच्छा रहेगा. Today is first day. I'm here for this purpose. I've been here many times. So Dhaka is really very good market for Pakistani products. এছাড়াও আফগানিস্তানের 5, শ্রীলঙ্কার 1 এবং বাংলাদেশে 17 প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। মেলা উদ্বোধনকালে বাণিজ্য সচিব বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে। দেশগুলোর মধ্যে যে পরিমাণ বাণিজ্য হওয়ার কথা ছিল সেটা রাজনৈতিক কারণে হয়নি। তবে এখন সময় এসেছে বাণিজ্য বাড়ানোর। এটা আপনার এক ধরনের সোর্সিং ফেয়ার, কিন্তু এখন এখানে থেকে আমাদের পার্টনার কান্ট্রি, রিজন, অন্যান্য দেশ, আমাদের দেশ, এটা দেখতে পাবে যে অন্য দেশ থেকে কি পণ্য আমরা, যেগুলো অন্যান্য দেশ থেকে আমদানি করি কিন্তু আমাদের রিজিয়নেই এগুলো আছে, সেগুলো আমরা জানতে পারবো। তৈরি পোশাক, জেমস ও জুয়েলারি, কসমেটিক্স, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য ও ইলেকট্রনিক্স সহ নানান পণ্য থাকছে মেলায়। $5 ট্রিলিয়ন আপনার ইকোনমি, এবং সেখানে আমরা আমাদের যে বিজনেস অনেক ছোট বিজনেস, তো এখানে এই সার্কটাকে আমি মনে করি যে আমাদের স্পিড আপ করা দরকার। অ্যাটলিস্ট ব্যবসা টু বিজনেস আমরা সেটা বাড়াতে পারি। মেলাটি যৌথভাবে আয়োজন করেছে সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন মেলা প্রাঙ্গণ। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। লন্ডনের সুনামগঞ্জের জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের 100 বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিতে সমন্বয়ক পরিষদের সদস্য সচিব মনোনীত হন আবুল হোসেন এবং পূর্ণাঙ্গ সমন্বয়ক পরিষদ উপদেষ্টা পরিষদ গঠনের দায়িত্ব পান। এরপরই উভয় পরিষদ গঠন করেন তিনি। পরবর্তীতে সবার পরামর্শ বিবেচনায় নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের 100 বর্ষ উদযাপন সমন্বয় পরিষদে সমন্বয়কদের তালিকা প্রকাশ করে। সৌদি আরবের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে রিয়াদে খুলনা টাইগার্স জার্সি বিতরণ এবং টিম মিটিং অনুষ্ঠিত হয়েছে। আব্দুল আজিজের সভাপতিত্বে এবং আবু সাইদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ রেদওয়ানুর রহমান, টিম পরিচালক আতিকুর রনি সহ আরও অনেকে। পরে খুলনা টাইগার্সের সব খেলোয়াড়ের হাতে জার্সি তুলে দেওয়া হয়। প্রবাসী সংবাদে একটা বিরতি নিচ্ছে, সাথে বিরতি পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন প্রবাস সংবাদ। আলোচনায় ফল না মেলায় রাজপথে আন্দোলন, বলছে জামায়াত। জুলাই সনদ বাস্তবায়নের গণভোট দাবি দলটির। আর দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে আগামী নির্বাচনে পিআরের বিকল্প দেখছে না ইসলামী আন্দোলন। এসব দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা আরও 5টি দল। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর এই বিক্ষোভ মিছিল, যাতে অংশ নেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।
এর আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে দলটি। মাওলানা রফিকুল ইসলাম খান। সমাবেশে দলটির নেতারা বলেন, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, নয় ফেসিবাদের পুনরুত্থানের শঙ্কা করেন দলটির নেতারা। এই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে, লেভেল প্লেইং হবে, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছেন। আমরা সরকারকেও বলবো, তাদেরকেও বলবো, বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ। বিশেষ সাংবিধানিক আদেশ জারি এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল। কনস্টিটিউশন অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের দোষকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। একই দাবিতে বৃহস্পতিবার দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির সিনিয়র নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন স্বৈরাচারের উত্থান ঠেকাবে। জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি, আর যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। 5 দফা দাবিতে আগামীকাল ঢাকার বাইরেও বিক্ষোভ মিছিল করবে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা আরও 5টি দল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজপথে নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি পিআরের পক্ষে নয়, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধেও চায় না দলটি। আলোচনা তো শেষ হয়নি, আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আমরা কোনো ইস্যুতেই রাজপথে আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাই। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। আন্দোলন কর্মসূচির মাধ্যমে কেউ দেশে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমির খসরু বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পাশ করতে হবে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। দেশের মানুষ তো একটা স্থিতিশীল স্টেবিলিটি চায়। বাংলাদেশটাকে তারা আস্তে ধীরে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। সিঙ্গাপুরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরের প্রতিনিধি দলে ছিলেন দেশটির অনাবাসিক হাই কমিশনার মিস্টার ডেরেক লোস সহ 3 জন। আর বিএনপি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।